সো আমরা ক্লাসটা শুরু করি। মোটামুটি সবাই জয়েন হচ্ছে। আচ্ছা, আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো। এটা কোম্পানি এবং বাজারজাতকরণ কৌশল। এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে আছে এবং দুইটা ডিপার্টমেন্টে সেকেন্ড চ্যাপ্টার হিসেবে আছে। সো দেখো, আমরা আজকে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো পড়বো, আমাদের সর্বপ্রথম প্রশ্নটা কৌশলগত ব্যবসা একক বলতে কি বোঝায় এবং কৌশলগত ব্যবসা একক মূল্যায়নে বিসিজি অ্যাপ্রোচ বা বিসিজি ম্যাট্রিক্সটা ব্যাখ্যা করো। আচ্ছা, সো কৌশলগত ব্যবসা একক বলতে কি বোঝায়? এটা কিছু থাকে না যে অনেক বড় বড় কিছু কোম্পানি আছে, যেমন স্কয়ার, বসুন্ধরা, এই ধরনের বিভিন্ন আহ, বড় বড় যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো না কখনো একটা সার্টেন সাইড নিয়ে বা সার্টেন কোনো বিজনেস নিয়ে তারা আসলে কোম্পানি রান করে না। তাদের আসলে সেক্টরটা অনেক বড় থাকে, তাদের বিজনেস সেক্টরটা অনেক বড় থাকে, তারা বিভিন্ন ধরনের সেক্টর নিয়ে বিজনেস করে। তো এই ধরনের বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো যাদের বিজনেসের বা ব্যবসায়ের যে সেক্টরগুলো আছে, বিভাগগুলো আছে, সেই বিভাগগুলো অনেক ধরনের বিভাগ হয়ে থাকে এবং অনেক সেক্টর নিয়ে তারা আসলে কাজ করে। এই ধরনের ব্যবসায় খাতের জন্য তাদেরকে আসলে প্রত্যেকটা সেক্টরের বিজনেস সেক্টরের জন্য তাদেরকে কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। লাইক তুমি যদি আহ, একটা হসপিটাল রান করছো, তো তুমি মেডিসিন বানাচ্ছো, তোমার কোম্পানি থেকে তুমি মেডিসিন বানাচ্ছো, তো তুমি এই মেডিসিন কোম্পানি বা ফার্মাসিস্ট বিজনেসে তুমি অ্যাকচুয়ালি যে ধরনের কৌশলগুলো অ্যাপ্লাই করবা, সেটা তুমি নিশ্চয়ই একটা কসমেটিক তৈরি করছো, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে সেই সেম ধরনের স্ট্র্যাটেজিগুলো কিন্তু অ্যাপ্লাই করবা না। অবশ্যই দুইটার স্ট্র্যাটেজিগুলো ডিফারেন্ট থাকবে। তো কৌশলগত ব্যবসা একক বলতে বেসিক্যালি ওই জিনিসটাকে বোঝানো হয়ে থাকে যে প্রত্যেকটা আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদা কৌশল অ্যাপ্লাই করাকেই আসলে বলা হয়ে থাকে কৌশলগত ব্যবসা একক। দ্যাট মিনস বৃহৎ কোম্পানি এই যে বিভিন্ন ধরনের ব্যবসাগুলো করে থাকে, তাদের এই বিভিন্ন ধরনের ব্যবসার জন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অ্যাপ্লাই করে এবং প্রত্যেকটা কৌশল কিন্তু একটা আরেকটা থেকে আলাদা হয়ে থাকে, সেক্টর ওয়াইজ আলাদা হয়ে থাকে। তো এই ধরনের ব্যবসা একককেই বলা হয়ে থাকে কৌশলগত ব্যবসা একক এবং এগুলো অবশ্যই বৃহৎ কোম্পানির জন্য হয়ে থাকে। আচ্ছা, সো এই কৌশলগত ব্যবসার একককে আমরা সংক্ষেপে বলতে পারি এসবিইউ অথবা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। সো এগুলো অনেকগুলো ব্যবসার এক একটা সমষ্টিকে বোঝানো হয়। মানে এখানে শুধুমাত্র এক ধরনের বা এক ক্যাটাগরির বিজনেস থাকবে না, এখানে অনেকগুলো ক্যাটাগরির বিজনেস থাকবে এবং সবগুলো মিলেই আসলে এই কৌশলগত ব্যবসা একক তৈরি করা হয়। আচ্ছা, এবং এদের নিজস্ব প্রতিযোগী সেটও থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে এদের নিজস্ব প্রতিযোগী সেটও থাকতে পারে, মানে প্রত্যেকটা বিজনেস সেক্টরের জন্য আলাদা আলাদা কম্পিটিটর থাকবে। এবং ওই যে বললাম যে ফার্মাসিস্ট বিজনেসের ক্ষেত্রে আসলে আমরা যেরকম কৌশল অ্যাপ্লাই করব এবং সেই বিজনেসের কম্পিটিটরও কিন্তু আরেকটা ফার্মাসিস্ট কোম্পানি হবে বা আরেকটা ফার্মাসিস্ট বিজনেসই হবে। সেটার কম্পিটিটর কিন্তু কখনো একটা কসমেটিক্সের বিজনেস কখনো সেটার কম্পিটিটর হতে পারবে না। সো কিংবা টেক কোম্পানি কখনো কিন্তু সেই ফার্মাসিস্ট বিজনেসের কম্পিটিটর হতে পারবে না। তো এটাই বলা হচ্ছে যে তাদের নিজস্ব প্রতিযোগী সেট থাকে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা বিজনেসের জন্য বা আলাদা আলাদা বিজনেস সেক্টরের জন্য ওই কম্পিটিটর গুলো তাদের অনুরূপ কোম্পানি হতে হবে, সেই জিনিসটাকে বলা হচ্ছে। আচ্ছা, এবং এদের আলাদা পরিকল্পনাও গ্রহণ করতে হয় এই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য। মানে এই ধরনের কোম্পানিগুলোর জন্য তাদের যে সকল ব্যবসায় থাকবে, কোম্পানির আন্ডারে কিন্তু বিজনেসগুলো রান করে। এই বিষয়টা একটু মাথায় রেখো, এটা একটা বৃহৎ কোম্পানির কথা বলা হচ্ছে এবং কোম্পানির আন্ডারে অনেকগুলো বিজনেস আছে। তো অবশ্যই প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা সেক্টর ওয়াইজ সেখানে আমরা সর্বপ্রথম অ্যাপ্লাই করব কিছু কৌশল থাকবে, তারপরে আমরা পড়লাম প্রতিযোগীর কথা। অবশ্যই প্রত্যেকটা আলাদা বা পৃথক ব্যবসার জন্য আলাদা আলাদা কম্পিটিটর বা প্রতিযোগী থাকবে এবং সর্বোপরি পরিকল্পনার কথা বলা হচ্ছে। অবশ্যই পরিকল্পনাটাও ডিফারেন্ট থাকবে, কারণ আসলে বিজনেস সেক্টরের কথা মাথায় রেখে আমাদেরকে পরিকল্পনাগুলো করতে হয়। তো এই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু একই ধরনের পরিকল্পনা আমরা অ্যাডপ্ট করতে পারবো না, অবশ্যই আমাদেরকে আলাদা আলাদা পরিকল্পনা চিন্তা করতে হবে। সো এই জিনিসটাকে আসলে বলা হয়ে থাকে কৌশলগত ব্যবসা একক। সো এই কৌশলগত ব্যবসা একক মূল্যায়নের ক্ষেত্রে আমরা বিসিজি অ্যাপ্রোচটাকে কিভাবে কাজে লাগাবো বা বিসিজি অ্যাপ্রোচটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে মূল্যায়ন করব। আচ্ছা, বিসিজি অ্যাপ্রোচটা মূল্যায়ন কিভাবে করব, এটা বোঝার আগে বুঝতে হবে যে বিসিজি ম্যাট্রিক্স বা বিসিজি অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি কি, বিসিজিটা অ্যাকচুয়ালি কি। বিসিজির ফুল ফর্মটা বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচ, বিসিজি, যেটাকে শর্টলি বলা হচ্ছে বিসিজি। এটাকে অ্যাপ্রোচও বলা
বলা যায় অথবা ম্যাট্রিক্সও বলা যায়। সো এই বিসিজি ম্যাট্রিক্সটা বেসিক্যালি দুইটা জিনিসের উপরে করা হয়। একটা হচ্ছে বাজারের তোমার গ্রোথ কতটুকু হবে সেইটা একটা বিষয়, এবং আরেকটা বিষয় হচ্ছে তোমার বাজারে তোমার কোম্পানিটার শেয়ার কতটুকু হারে বিক্রি হবে, কারা কারা তোমার শেয়ার সেলার থাকবে, সরি শেয়ার বায়ার থাকবে, মানে কারা তোমার শেয়ারটা কিনে নিয়ে যাবে, সেই জিনিসগুলা মানে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে তোমার গ্রোথ কতটুকু, তুমি কতটুকু প্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে তোমার কোম্পানিটা বৃদ্ধি পাচ্ছে বাজারে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তোমার কোম্পানিটার শেয়ার কতটুকু সেল হচ্ছে বাজারে, বা শেয়ার গ্রোথটা কতটুকু। সো দুইটা জিনিস, একটা হচ্ছে পুরো কোম্পানি হিসেবে তুমি কতটুকু গ্রো করতে পারছো প্রত্যেক বছরে, এটা একটা। আরেকটা হচ্ছে তোমার শেয়ারটা কতটুকু বিক্রি হচ্ছে কিংবা কতটুকু মূল্যে বিক্রি হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বিষয়। সো বিসিজি ম্যাট্রিক্সটা বা বিসিজি অ্যাপ্রোচটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এই দুইটা বিষয়কে হচ্ছে মাথায় রাখতে হবে। সো দেখো বইয়ের ভাষায় এখানে কি লেখা আছে, বিসিজি অ্যাপ্রোচে কৌশলগত ব্যবসা এককগুলোর বাজার প্রবৃদ্ধির হার। এই যে বাজার প্রবৃদ্ধির হার, দ্যাট মিনস হচ্ছে প্রত্যেক বছর তুমি অ্যাকচুয়ালি বাজারে কতটুকু গ্রো করবা, তোমার কোম্পানিটা কতটুকু গ্রো করছে, কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা বোঝাচ্ছে, এবং বাজারে শেয়ারের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, এবং তোমার হচ্ছে কোম্পানির বাজার যে শেয়ারটা আছে সেয়ারটা কতটুকু মূল্যে বিক্রি করা হচ্ছে এবং কতটুকু হারে বিক্রি করা হচ্ছে, মানে হচ্ছে শেয়ারটা কত পার্সেন্টেজ আরেকটা সেলার সে হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে আমাদের বিসিজি ম্যাট্রিক্সটাকে অ্যাপ্লাই করতে হয় কিংবা বিসিজি অ্যাপ্রোচটাকে আপনাদের অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, সো এখন দেখো আমাদের বিসিজি ম্যাট্রিক্স বা বিসিজি অ্যাপ্রোচ হচ্ছে টোটাল 4টা বিষয় এখানে আমাকে চিন্তা করতে হবে। মানে এই যে স্টার, ক্যাশ কাউ, কোশ্চেন মার্ক, ডগস, এগুলো বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। ধরো যে তোমার একটা কোম্পানি আছে, এখন তোমাকে চিন্তা করতে হবে যে তোমার কোম্পানিটাকে অ্যাকচুয়ালি তুমি কোন আন্ডারে ফেলবা। তুমি কি তোমার কোম্পানিটাকে স্টারের আন্ডারে রাখবা, নাকি তুমি ক্যাশ কাউয়ের আন্ডারে রাখবা, নাকি কোশ্চেন মার্ক, নাকি ডগস। তো এই জিনিসটা চিন্তা করার জন্য তোমাকে অবশ্যই হচ্ছে স্টার বলতে কি বোঝাচ্ছে, স্টারের আন্ডারে কি কি আসছে সেই জিনিসটা জানতে হবে। ক্যাশ কাউ বলতে কি আচ্ছা, বোঝাচ্ছে। বিসিজি অ্যাপ্রোচটা বুঝি নেই। আচ্ছা, বিসিজি অ্যাপ্রোচটা বুঝো নি। আমি একটু বলি আপু, দেন হচ্ছে আমি তোমাকে আবার এই জিনিসটা বলে দিব। আহ, আমি ওকে 4টা পয়েন্ট যেটা বলছিলাম সেই 4টা পয়েন্ট বলে নেই তারাও। স্টার হচ্ছে মানে হচ্ছে তোমার যে কোম্পানিটা থাকবে সেই কোম্পানিটাকে তুমি অ্যাকচুয়ালি কোন আন্ডারে বা কোন ক্যাটাগরিতে রাখবা, সেটাকে স্টারে রাখবা, ক্যাশ কাউতে রাখবা, কোশ্চেন মার্কে রাখবা, নাকি ডগসে রাখবা। এই যে তুমি মূল্যায়ন করছো না, এই মূল্যায়নটাকে বলা হয় হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স। তো এই মূল্যায়নটা অ্যাকচুয়ালি তুমি কিভাবে করবা, মূল্যায়নটা করবা তুমি দুইটা জিনিসকে মাথায় রেখে। যেমন দেখো, আমি যদি অ্যাজ এ টিচার আমি যদি তোমার খাতাটা দেখি, ধরো তুমি পরীক্ষা দিয়েছো, আমি এখন তোমার খাতাটাকে ইভ্যালুয়েট করব, তাহলে আমি কিভাবে ইভ্যালুয়েট করব, যে আমি তোমাকে কি কি প্রশ্ন দিয়েছি, তুমি প্রশ্নটা কিভাবে লিখেছো সেগুলোকে কিন্তু চিন্তা ভাবনা করে হচ্ছে আমি তোমার খাতাটাকে ইভ্যালুয়েট করব, মূল্যায়ন করছি। তো তোমাকে হচ্ছে এখন সেম জিনিসটাই তোমার বিজনেসের ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি ধরে নাও যে তোমার অনেক বড় একটা কোম্পানি আছে, যে কোম্পানির আন্ডারে তোমার অনেকগুলো ব্যবসায় চলে, শুধুমাত্র একটা ক্যাটাগরি বিজনেস নিয়ে কিন্তু তোমার কোম্পানিটা না। তোমার কোম্পানিটা হচ্ছে স্কোয়ারের মতো অনেক বড় একটা কোম্পানি, যে কোম্পানিতে তোমার অনেকগুলো বিজনেস আছে। তো সেই বিজনেস গুলোর জন্য তুমি বিসিজি ম্যাট্রিক্সটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছ বা বিসিজি অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছ, এখন তুমি কিভাবে করবা, বা তুমি জানো না যে বিসিজি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সো তোমাকে হচ্ছে তোমার কোম্পানির গ্রোথ কতটুকু, মানে প্রত্যেক বছর তোমার কোম্পানি আসলে কি বৃদ্ধি পাচ্ছে নাকি তোমার কোম্পানির লস হচ্ছে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে, এটা একটা বিষয়, এটাকে আমরা গ্রোথ বলি। যে কোম্পানিটা আসলে কি বৃদ্ধি পাচ্ছে নাকি কোম্পানিটা ধীরে ধীরে হচ্ছে ক্ষতির দিকে যাচ্ছে, এটাকে বলা হয় গ্রোথ। আরেকটা হচ্ছে মার্কেট শেয়ার। তোমার কোম্পানিটা যেহেতু অনেক বড় একটা কোম্পানি, সো অবশ্যই তোমার কোম্পানির হচ্ছে কিছু মার্কেট শেয়ার আছে, মানে তুমি শুধুমাত্র একা কোম্পানির মালিক হতে পারবা না, তোমাকে অবশ্যই এখানে ট্রাস্টি মেম্বার হিসেবে তোমার কোম্পানির হচ্ছে আরো অনেক শেয়ার বায়ার থাকবে, যারা হচ্ছে তোমার কোম্পানি থেকে শেয়ারটা কিনে নিয়ে তারাও হচ্ছে কিছুটা অংশীদার পাবে। মানে হচ্ছে ওই যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোতে যেরকম হয়ে থাকে না, যে শেয়ার কেনার মাধ্যমে সে হচ্ছে কোম্পানির কিছুটা অংশ মালিকানা সে পেয়ে যায়, সেরকম আমাদেরকে এই যে তোমার কোম্পানিটা মার্কেট শেয়ারটা আছে, এই মার্কেট শেয়ারটা প্রত্যেক বছর কতটুকু হারে বিক্রি হচ্ছে এবং সেটার হচ্ছে দামটা কতটুকু এবং কতটুকু হার, মানে কত পার্সেন্টেজ করে বিক্রি হচ্ছে, পার্সেন্টেজ এবং দাম, এই দুইটা জিনিসের উপরে ভিত্তি করে আমাদের মার্কেট শেয়ারটাকে ইভালুয়েট করতে হবে। সো মার্কেট শেয়ার এবং গ্রোথ রেট এই দুটাকে যখন তুমি একত্রিত করতে পারবা, তারপরেই তোমাকে বিসিজি ম্যাট্রিক্সটা বা বিসিজি অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করতে পারবা আর কি।
আচ্ছা, সো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে আগে একটু কনফার্ম করো, যে গ্রোথ রেটটা বুঝতে পেরেছো কিনা এবং মার্কেট শেয়ারটা বুঝতে পেরেছো কিনা। ওকে আপু, সো একটু আপু, রেসপন্ড করো। মার্কেট হ্যাঁ, শেয়ারটা কেন অ্যাপ্রুভ করা হয় এখানে? বুঝিনি আপু, আবার একটু বলো। মানে মার্কেট শেয়ারটা কেন আর কি, মানে অ্যাপ্রুভ আচ্ছা করা আচ্ছা, হয়? মার্কেট শেয়ারটা কেন আমি চিন্তা করব, হ্যাঁ এটাও একটা গুড কোশ্চেন, যে আমি মার্কেট শেয়ার কেন চিন্তা করব। এই এই বিসিজি ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করার আগেই কিন্তু বলা আছে যে যেমন দেখো এখানে প্রথম কথাটাই বলা আছে বৃহৎ কোম্পানি, অবশ্যই এটা একটা বড় কোম্পানি হতে হবে। এখন আমি যদি বলি স্কয়ারের কথা, স্কয়ারের মালিক কিন্তু একজন না, মানে হ্যাঁ স্কয়ারটার ফাউন্ডার একজন, মানে প্রতিষ্ঠা করেছে একজন স্যামসনের চৌধুরী, কিন্তু স্কয়ারের মালিক কিন্তু অনেকজন, মানে হচ্ছে তারা মার্কেট শেয়ারটা ক্রয় করে। এখন স্কয়ার গ্রুপের একটা মার্কেট যদি মার্কেট শেয়ার শেয়ার বিক্রি হচ্ছে, তো সেখান থেকে একটা শেয়ার যদি আমি কিনে নিয়ে আসি তাহলে কিন্তু আমিও কিছু অংশের মালিকানা হয়ে গেলাম। তো এটাই বলা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে আমরা কেন শেয়ারটা বিক্রি করব। শেয়ারটা বিক্রি করার ফলে কিন্তু আমার প্রতিষ্ঠানের একটা মূলধন তৈরি হচ্ছে। আমি যখন কিনছি আমি কিন্তু তোমাকে টাকা দিচ্ছি, তোমার কোম্পানি থেকে শেয়ার কিনছি, আমি তোমাকে টাকা দিচ্ছি, যার ফলে তুমি টাকাটা তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে পারছো, এবং আমার বেনিফিট কি, আমি তোমার কোম্পানিতে একটু মালিকানার কিছু অংশ পেলাম। তো আমার হচ্ছে একটা ডিসিশন আমি তোমাকে জানাতে পারবো, আমি বলতে পারবো যে হ্যাঁ আমার এরকম একটা কোম্পানির আমার একটা মালিকানা আছে বা কোম্পানিতে আমার শেয়ার আছে, এটা আমি বলতে পারবো। সো দুইটা পক্ষেরই কিন্তু হচ্ছে একটা বেনিফিট হচ্ছে। তো এটার মাধ্যমেই কিন্তু আসলে কোম্পানিগুলো বড় হয়, এবং বড় বড় কোম্পানিগুলো কিন্তু বাজারে দেখবা যে অনেক উচ্চ দামে হচ্ছে শেয়ারগুলো বিক্রি করা হয়। তো এই কারণেই আসলে শেয়ারটা অ্যাকচুয়ালি মার্কেটে সেল করা হয়, কারণ হচ্ছে কোম্পানিটাকে বড় করতে হবে এবং কোম্পানির মূলধনটাকে বাড়াতে হবে, একজনের পক্ষে কিন্তু এই মূলধনটা বাড়ানো পসিবল না। যখন সবাই মিলে হচ্ছে কোম্পানির শেয়ারটা কিনবে তখনই কিন্তু কোম্পানির মূলধনটা বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। এখন তুমি বলো আপু, বুঝতে পেরেছো কিনা। জি আপু, বুঝতে পারছি। ওকে আপু, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের দুইটা বিষয়, খুবই সিম্পল জিনিস, কমপ্লিকেটেড করো না। একটা হচ্ছে আমাকে মার্কেট শেয়ারের কথা চিন্তা করতে হবে, আর একটা হচ্ছে আমাকে গ্রোথ রেট চিন্তা করতে হবে। দ্যাট মিনস আমার কোম্পানিটা ডে বাই ডে কি ডেভেলপ করতেছে নাকি হচ্ছে একদম লসের দিকে আসছে, প্রফিট হচ্ছে কতটুকু কিংবা লস হচ্ছে কতটুকু, এই জিনিসটা চিন্তা করে আমি গ্রোথ রেটের কথাটা ভাববো, এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে মার্কেট শেয়ারের কথাটাও চিন্তা করতে হবে। সো যখন আমি এই দুইটা বিষয়কে একত্রিত করে আমার কোম্পানির কোন পজিশনে আছে, স্টারে আছে, ক্যাশ কাউতে আছে নাকি কোশ্চেন মার্কে আছে, এই জিনিসটাকে যখন আমি ইভ্যালুয়েট করতে পারবো, তখনই সেই জিনিসটাকে আমরা বলে থাকি বিসিজি ম্যাট্রিক্স কিংবা বিসিজি অ্যাপ্রোচ। এই হচ্ছে আমাদের বিসিজি অ্যাপ্রোচের মূল কথা। সো এখন একটু দেখি স্টার বলতে কি বোঝায়। দেখো এখানে ছবিটা খেয়াল করে দেখো, তোমাদের বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি ডিটেইলে অনেক কিছু দেওয়া আছে, বাট আমি ছবিটা অ্যাটাচ করেছি যাতে করে তোমাদেরকে খুব ইজিয়ার ওয়েতে বোঝাতে পারি। তো দেখো স্টারের মধ্যে কি দেখতে পাচ্ছি, উপরে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ মার্কেট শেয়ার। ওকে, আমি একটু জুম করে দিই। দেখো রিলেটিভ মার্কেট শেয়ার, সো রিলেটিভ মার্কেট শেয়ার এই পোর্শনটাকে বলা হচ্ছে মার্কেট শেয়ারের পোর্শন, এবং এই পোর্শনটাকে বলা হচ্ছে মার্কেট গ্রোথ পোর্শন। সো মার্কেট শেয়ারের পোর্শনটাতে আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে স্টার। স্টারে আমি দেখতে পাচ্ছি যে আমার মার্কেট শেয়ারটা একদম হাই একটা লেভেলে আছে, মানে আমার মার্কেট শেয়ারটা খুব উচ্চ দামে বিক্রি হয় এবং এটার পার্সেন্টেজটাও বেশ ভালো। সো এরকম যদি হয় তখন সেটা হচ্ছে মার্কেট শেয়ারকে আমি সেই দিক থেকে চিন্তা করে আমি তখন এটাকে হাই রেটে রাখবো। এবং এখানে দেখো মার্কেট গ্রোথটা কতটুকু আছে, সেটাও হচ্ছে আমার দুইটা সেক্টরে দেওয়া আছে, একটা হচ্ছে হাই একটা লো। সো হাইটা মানে কি, দ্যাট মিনস হচ্ছে আমার প্রত্যেক বছর খুব ভালো প্রফিট হচ্ছে, আমার কিন্তু কোনো লস নেই, কোম্পানিতে লস হলেও খুবই কম বা সীমিত, বাট আমার প্রফিটটা অনেক বেশি হচ্ছে। তো প্রফিটটা বেশি হওয়ার কারণে আমি আমার কোম্পানিটাকে এই দিক থেকেও হচ্ছে উচ্চ পজিশনে রাখতে পারবো। সো যখন আমার মার্কেট শেয়ারও একদম হাই লেভেলে থাকবে এবং আমার গ্রোথ রেটটাও হাই লেভেলে থাকবে, তখন আমি আমার কোম্পানিটাকে রাখতে পারবো স্টার পজিশনে। দ্যাট মিনস তখন আমি বলতে পারবো যে বিসিজি অ্যাপ্রোচ অনুযায়ী আমার কোম্পানিটা হচ্ছে স্টার। ওকে, মুভিং অন। এরপরে হচ্ছে আসে আমাদের ক্যাশ কাউ। সো এই হচ্ছে আমাদের ক্যাশ কাউ। এখানে দেখো ক্যাশ কাউ এর ক্ষেত্রে মার্কেট শেয়ারটা আমার এখানে দেওয়া আছে হাই, দ্যাট মিনস হচ্ছে ক্যাশ কাউ এর ক্ষেত্রে শেয়ারটা থাকবে তোমার উচ্চ মূল্যে, কিন্তু গ্রোথটা চলে আসছে আমার নিম্ন মূল্যে। মানে হচ্ছে আমার মার্কেটে শেয়ারটা ভালোভাবে বিক্রি হচ্ছে এবং শেয়ারের পার্সেন্টেজটাও বেশি, সবাই অনেক মানুষ কিনছে, অ্যাট দ্য সেম টাইম খুব ভালো দামে আমি বিক্রি করতে পারছি, কিন্তু আমার প্রতিষ্ঠানে কোনো গ্রোথ নেই। দ্যাট মিনস আমার প্রতিষ্ঠান হচ্ছে আশানুরূপ
প্রফিট করতে পারছে না, হয়তো বা প্রফিটটা করছে কিন্তু সেরকম না যেরকমটা এক্সপেক্টেড একটা প্রফিট ছিল, যেরকমটা আমি প্ল্যান করেছি সেরকম প্রফিট করতে পারছে না। সো এই দিক থেকে আমার কোম্পানিটা চলে আসছে গ্রোথ রেটটা তার হচ্ছে লোতে চলে আসছে। যার কারণে আমি এটাকে রাখবো, আমার কোম্পানিকে রাখবো হচ্ছে ক্যাশ কাউতে। মার্কেট শেয়ার হাই এবং আমার গ্রোথ রেট লো, তখন সেই কোম্পানিটাকে আমরা রাখতে পারি হচ্ছে ক্যাশ কাউতে। সো এই হচ্ছে দুইটা বিষয়। এরপরে আসে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক বলতে কি বোঝাচ্ছে? কোশ্চেন মার্কের ক্ষেত্রে দেখো, আমাদের মার্কেট শেয়ারটা হচ্ছে লো পজিশনে আছে কোশ্চেন মার্কে। দ্যাট মিনস হচ্ছে আমার এই ধরনের কোম্পানি মার্কেটে তেমন কোনো শেয়ার নেই, বা থাকলেও সেগুলোকে খুবই কম দামে বিক্রি করা হয় এবং সেটা কেনার যে পার্সেন্টেজটা, খুবই কম সংখ্যক মানুষ সেই শেয়ারগুলো কিনে নিয়ে যায়। কিন্তু এই ধরনের কোম্পানির গ্রোথ আবার খুব ভালো আছে, দ্যাট মিনস হচ্ছে তোমার প্রতিষ্ঠানের গ্রোথটা খুব ভালো, তুমি খুব ভালোভাবে প্রফিট করতে পারছো, তোমার সেরকম কোনো লস নেই, তুমি খুব ভালোভাবে প্রফিট করতে পারছো, তোমার টার্গেট মার্জিন গুলোকে তুমি সুন্দরভাবে ফুলফিল করতে পারছো। সো এই ধরনের সিচুয়েশনে যদি থাকে তোমার কোম্পানিটা, তখন তুমি সেখানে সেটাকে বলতে পারবা বিসিজি অ্যাপ্রোচ অনুযায়ী কোশ্চেন মার্ক। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে ডগস। ডগস বলতে কি বোঝাচ্ছে? দেখো, ডগস এর মার্কেট শেয়ারও লো পজিশনে আছে এবং গ্রোথ রেটও হচ্ছে লো পজিশনে আছে। যখন তোমার বাজারে মার্কেট শেয়ারটাও খুবই কম, মার্কেটে তেমন কোনো শেয়ার নেই, বা শেয়ার থাকলেও খুব বেশি মানুষ এটা ক্রয় করে না, মার্কেট শেয়ার খুবই লো, এবং তোমার গ্রোথটাও হচ্ছে লো, তুমি যতটুকু টার্গেট করছো যে এতটুকু তুমি সেল করবা, সেরকম এক্সপেক্টেড কোনো সেল নেই তোমার কোম্পানিতে, বা প্রফিট করতে পারছে না। তো এরকম যদি পজিশনে থাকে, তখন সেটা হচ্ছে তোমার কোম্পানিটা আছে একটা ডগস পজিশনে। সো এই হচ্ছে আমাদের বিসিজি অ্যাপ্রোচ অনুযায়ী আমাদের কোম্পানিটাকে অ্যাকচুয়ালি আমরা কোন পজিশনে রাখবো, আমি স্টারে রাখবো, আমি কোশ্চেন মার্কে রাখবো, আমি ক্যাশ কাউতে রাখবো, নাকি আমি ডগসে রাখবো। সো এই হচ্ছে আমাদের টোটাল বিসিজি ম্যাট্রিক্স বা বিসিজি অ্যাপ্রোচ। এখন বলো যে আপু এতটুকু আপু অনুযায়ী। হ্যাঁ, জি আপু বলো। আপু আর কি শেয়ারটা যদি মানে মানে কি বলবো, আর শেয়ার যদি বিক্রয় বেশি হয় তাহলে কোম্পানির সুনাম হবে, তাই না? আমরা হচ্ছে শুরু করি ক্লাসটা আবার। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু এটা নিয়ে তোমাদের আর কোনো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলো। আপু আপু, আমি লেট করে জয়েন করছি, তো আপু আপু এটা কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে এই চ্যাপ্টারটা? ভাইয়া ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নেই এই চ্যাপ্টারটা, আই থিংক নেই, কারণ আমি পড়িয়েছিলাম তো তো তখন আমি দেখিনি এই চ্যাপ্টারটা। তুমি তাও তোমার সিলেবাসের ও, সাথে একটু আমি মিলিয়ে লেট দেখো করে যে এটা অ্যাকচুয়ালি মিলে কিনা, বা টপিক গুলো কোথাও আছে কিনা, যদি থাকে তাহলে ক্লাসটা কন্টিনিউ করতে পারো। ওকে আপু, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট যাই। আচ্ছা, বাজারজাতকরণ পরিকল্পনা, এরপরে প্রশ্নটা হচ্ছে বাজারজাতকরণ পরিকল্পনা। সো বাজারজাতকরণ পরিকল্পনা বলতে কি বোঝায়? পরিকল্পনা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? পরিকল্পনাটা হচ্ছে যে আমরা কি কাজ করব, কিভাবে করব, কেন করব, কোন বিষয়গুলোকে মাথায় রেখে করব, এই জিনিসগুলোর একটা ড্রাফট তৈরি করা, মানে হচ্ছে একটা কাগজের মধ্যে আমি হচ্ছে লিখছি যে আজকে আমার সারাদিনে কি কি কাজ আছে, মানে একটা প্ল্যান করা, একটা পরিকল্পনা করা, মানে আমি ড্রাফট করে রাখছি যে আমার কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে। সো এই জিনিসটাকে আমরা বুঝি পরিকল্পনা। সো বাজারজাতকরণ পরিকল্পনা কি? এই সেম পরিকল্পনাগুলোকে যখন হচ্ছে আমি বাজারজাতকরণ কার্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, মানে হচ্ছে আমার বাজারজাতকরণ করতে হবে, আমার প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমগুলো আমাকে পরিচালনা করতে হবে। সো সেই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য অ্যাকচুয়ালি কি কি কাজ আছে সেটা একটু ডিসাইড করে নেওয়া, কাজগুলোকে কিভাবে বাস্তবায়ন করব, এক্সিকিউশন কিভাবে করব, সেই জিনিসটা চিন্তা করা। তারপরে আমি অবশ্যই কাজটা যখন করতে যাব তখন আমি খেয়াল করে দেখব যে কাজটা করার ক্ষেত্রে কিছু বাধা আসছে, কিছু হুমকি আসছে। সো সেই হুমকিগুলোকে আমি কিভাবে ডিল করব, বা আমার কাজের ক্ষেত্রে আমার কি কি অপরচুনিটি তৈরি হচ্ছে, সেই অপরচুনিটি গুলোকে আমি আরো কিভাবে ভালোভাবে কাজে লাগাতে পারবো। সো এই জিনিসগুলো হচ্ছে আমাকে একটু সুন্দর করে যখন আমরা আগাম চিন্তা ভাবনা করে এটাকে একটা লিখিত আকারে একটা কর্মসূচি বা একটা দলিলের মাধ্যমে যখন আমরা উপস্থাপন করব, বা হচ্ছে একটা দলিল আকারে যখন এগুলো আমরা লিপিবদ্ধ করে রাখবো, সেই জিনিসটাকে আমরা বলে থাকি বাজারজাতকরণ পরিকল্পনা। খুবই সিম্পল, আমরা নর্মালি পরিকল্পনা যেভাবে করি আমরা ঠিক সেম পরিকল্পনাটাই যখন আমরা বাজারজাতকরণ কার্যক্রমের ক্ষেত্রে আসসালামু আলাইকুম। অ্যাপ্লাই করব, তখন সেটা হয়ে যায় হচ্ছে বাজারজাতকরণ পরিকল্পনা। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু এই চ্যাপ্টারটার নাম কি? এই চ্যাপ্টারের নাম হচ্ছে কোম্পানি এবং বাজারজাতকরণ কৌশল। এটা তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সম্ভবত নেই, তাই না? আপু একটু আগে কিন্তু আমি বললাম যে তোমাদের আছে কিনা তোমরা একটু দেখো সিলেবাসের সাথে, কারণ আমি যতটুকু পড়িয়েছি আমি পাইনি এই চ্যাপ্টারটা। এটা হচ্ছে অ্যাকাউন্টিং আর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে আছে।
আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে আপু, ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা কেউ প্লিজ ক্লাসের মাঝে ভাবে ইন্টারাপ্ট করো না, এটা খুবই মানে খারাপ হয়ে যায়, কারণ বাকিরা খুব ডিস্টার্ব ফিল করে, এট দ্য সেম টাইম আমিও ডিস্টার্ব ফিল করি, যে আসলে পড়ানোর মাঝখানে যখন চলে আসে একটা ইন্টারাপশন, তখন কি পড়াচ্ছিলাম সেটা একটু ডিস্ট্রাক্ট হয়ে যায় মাথা থেকে। সো এভাবে ইন্টারাপ্ট করো না, আমার যখন শেষ হবে তখন তোমরা বলো, প্রশ্ন করো, আমি তোমাদেরকে আনসার করে দিব। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো ফিলিপ কটলার কি বলেছেন। ফিলিপ কটলার বাজারজাতকরণ পরিকল্পনা নিয়ে একটা সুন্দর উদাহরণ তিনি দিয়েছেন, সরি উদাহরণ না, একটা সুন্দর সংজ্ঞা তিনি দিয়েছেন। বাজারজাতকরণ পরিকল্পনা হলো বাজারজাতকরণ প্রচেষ্টার বা কর্মপদ্ধতির নির্দেশনা ও সমন্বয় সাধনের একটা কেন্দ্রীয় উপায় বা হাতিয়ার। দ্যাট মিনস ফিলিপ কটলার বলছেন যে বাজারজাতকরণ পরিকল্পনা একটা কেন্দ্রীয় উপায় কিংবা একটা হাতিয়ার, যেটা দুইটা জিনিসের মাঝে মাঝে একটা তোমার সমন্বয় সাধন করবে, একটা কর্মপদ্ধতি নির্দেশনা, আর তুমি তোমার পুরো প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কিভাবে একটা কোঅর্ডিনেশন তৈরি করবা, এই দুইটা জিনিসের মধ্যে, মানে তুমি নির্দেশ করবা এবং নির্দেশনা পেয়ে বাকি ডিপার্টমেন্ট গুলা বা যে মানুষগুলো তোমার প্রতিষ্ঠানে কাজ করে তারা কিভাবে কাজ করবে, সেই দুইটা বিষয়ের মাঝে তুমি একটা সমন্বয় সাধন তৈরি করে দিচ্ছ, বা একটা মার্জ আপ করে দিচ্ছ, পুরো বিষয়টাকে মার্জ আপ করে দিচ্ছ। তো এই জিনিসটাকে বলা হয় বাজারজাতকরণ পরিকল্পনা। সো খুবই সহজ ভাষা বলতে গেলে, পরিকল্পনার যে বিষয়গুলো সেটাকে যখন আমরা এই বাজারজাতকরণ কার্যক্রম অনুযায়ী যখন বাজারজাতকরণের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব, তখনই সেটা হয়ে যায় বাজারজাতকরণ পরিকল্পনা। আচ্ছা, বাজারজাতকরণ পরিকল্পনার স্তরগুলা কি কি? বাজারজাতকরণ পরিকল্পনার বেসিক্যালি দুইটা স্তর, একটা কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা, আর একটা প্রায়োগিক বাজারজাতকরণ পরিকল্পনা। সো কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা বলতে কি বোঝায়? কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা বলতে বোঝায় যে যখন আমাদের ব্যবসাতে আমরা সেক্টর ওয়াইজ, এই যে একটু আগে পড়ে আসলাম যে প্রত্যেকটা বিজনেসের জন্য কিন্তু আলাদা আলাদা কৌশল আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো যখন আমি ব্যবসায়ের ক্ষেত্রে কৌশল অ্যাপ্লাই করব এবং কোন কৌশলটা অ্যাপ্লাই করলে আমার ব্যবসাটা খুব ভালোভাবে রান করা পসিবল, বা আমার প্রতিষ্ঠানটার জন্য খুব বেশি বেনিফিটেড হবে, এই জিনিসগুলো যখন চিন্তা করব এবং আমি যখন কৌশলগুলো তৈরি করব, কৌশল তৈরি করে যখন আমি পরিকল্পনার ক্ষেত্রে সেই কৌশলগুলোকে নিয়ে আসতে পারবো, সেগুলোকে লিপিবদ্ধ করতে পারবো, সেই জিনিসটাকে বলা হয় কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা। সো এক্ষেত্রে আমাকে অবশ্যই আমার বিজনেসের বা ব্যবসার যে সেক্টরটা আছে সেই সেক্টরটা বুঝতে হবে, সেই সেক্টরের সাথে কি ধরনের কৌশল অ্যাপ্লাই করলে সেক্টরের ক্ষেত্রে আমি অনেক ভালো করতে পারবো, বা আমার গ্রোথটা অনেক ভালো থাকবে, সেই জিনিসটা বুঝতে পারবো, এবং সেই কৌশলগুলোকে আমার পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো তখন সেই জিনিসটাকে বলা হয় কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান। আচ্ছা, এরপরে আরেকটা প্রায়োগিক বাজারজাতকরণ পরিকল্পনা। প্রায়োগিক বাজারজাতকরণ পরিকল্পনা বলতে কি বোঝায়? আমরা পড়ে আসছি না বাজারজাতকরণ মিশ্রণ বা মার্কেটিং মিক্সের উপাদানগুলো। মার্কেটিং মিক্স ইনিশিয়ালি কয়টা? চারটা না, যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, আর যদি সার্বিকভাবে চিন্তা করি তাহলে সাতটা। তখন চলে আসে প্রসেস, পিপল, আর আরেকটা আছে ফিজিক্যাল এভিডেন্স মেবি। তো এই যে সাতটা মার্কেটিং মিক্স কিংবা ইনিশিয়ালি চারটা মার্কেটিং মিক্স চলে আসে। তো প্রায়োগিক বাজারজাতকরণ পরিকল্পনা কি? এখানে তোমাকে ওই মার্কেটিং মিক্সের কথা চিন্তা করতে হবে তোমার প্রতিষ্ঠানের জন্য। সেটা মার্কেটিং মিক্স চারটাও অ্যাপ্লিকেবল হতে পারে কিংবা সাতটাও অ্যাপ্লিকেবল হতে পারে। দ্যাট মিনস তোমার প্রতিষ্ঠানের জন্য যেটা যাচ্ছে, চারটা গেলে চারটা, অথবা সাতটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সাতটা। সেই মার্কেটিং মিক্স গুলোকে তুমি নিয়ে আসবা তোমার পরিকল্পনার মধ্যে, এবং মার্কেটিং মিক্স গুলোর কথা চিন্তা করে, মানে এই মিশ্রণগুলোর কথা চিন্তা করে তোমার প্রতিষ্ঠানটার যে একটা টার্গেট মার্কেট থাকবে, মানে লক্ষ্যস্থিত একটা বাজার থাকবে, টার্গেট মার্কেট, সেই টার্গেট মার্কেটটার ক্ষেত্রে তোমার যে ক্রেতা থাকবে কিংবা যে ভোক্তা থাকবে তাদেরকে তুমি কতটুকু সন্তুষ্টি করতে পারছো, তাদের ক্ষেত্রে তুমি কতটুকু তোমার পণ্যটা বা তোমার সেবাটা পৌঁছাতে পারছো, সেই জিনিসটাকে এনশিওর করাকে বলা হয় প্রায়োগিক বাজারজাতকরণ পরিকল্পনা। সো প্রায়োগিক বাজারজাতকরণ পরিকল্পনার মধ্যে আমাদেরকে অবশ্যই মার্কেটিং মিক্সটা নিয়ে আসতে হবে এবং টার্গেট মার্কেটটাকে নিয়ে আসতে হবে। এই দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট প্রায়োগিক বাজারজাতকরণ পরিকল্পনার ক্ষেত্রে। আচ্ছা, সো এই আমাদের বাজারজাতকরণ পরিকল্পনার দুইটা স্তর। আচ্ছা, এরপরে বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানগুলো কি কি? বেসিক্যালি আমাদের 8টা উপাদান। সো এখন সেই উপাদানগুলো আমরা একটু দেখব। আচ্ছা দেখো, প্রথম উপাদানটা নির্বাহী সারসংক্ষেপ। এটাকে বলা হয় সামারি করা। মানে তুমি একটা পরিকল্পনা করছো, তো পরিকল্পনার মধ্যে এই যে বললাম আমি একটা ড্রাফট করেছি, যে ড্রাফটের মধ্যে আমি
আমার সারাদিনের কাজগুলো লিখে রেখেছি এবং আমি কখন কি কাজ করব সেই জিনিসগুলোকে আমি হচ্ছে সেখানে অন্তর্ভুক্ত করেছি, কিন্তু আমাদের পরিকল্পনাটা কিন্তু অবশ্যই এরকম হবে না, কারণ যখন বড় বড় কোম্পানিগুলো কাজ করে তাদের প্ল্যানিংটা কিন্তু সবার কাছে প্রেজেন্ট করতে হয়। সো অবশ্যই তুমি আসলে যেভাবে নিজে প্ল্যান করছো সেটাকে কিন্তু তুমি সেখানে দেখাতে পারবে না বা প্রেজেন্ট করতে পারবে না সবার ক্ষেত্রে। তোমাকে অবশ্যই সেটাকে একটু সামারাইজ করতে হবে, তোমাকে একটু ছোট করতে হবে, ছোট করে সবার কাছে প্রেজেন্ট করতে হবে এবং মূল যে বিষয়টা আছে সেই মূল বিষয়টাই সবার কাছে তুলে ধরতে হবে। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে নির্বাহী সারসংক্ষেপ কিংবা সামারি করা, এক্সিকিউটিভ সামারি। সো তোমাকে অবশ্যই পুরো বিষয়টাকে একটা ছোট সামারি আকারে সবার সামনে উপস্থাপন করতে হবে, যেখানে আমরা অবশ্যই মূল মূল বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করব। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে বর্তমান বাজারজাতকরণ পরিস্থিতি। বর্তমান বাজারজাতকরণ পরিস্থিতি বলতে বোঝাচ্ছে যে তোমার প্রতিষ্ঠান অনুযায়ী তোমার অবশ্যই একটা টার্গেট মার্কেট থাকবে। তো সেই টার্গেট মার্কেটের অবস্থাটা কি রকম আছে, তোমার বাজারের অবস্থাটা কি রকম আছে, তোমার টার্গেট মার্কেটে তোমার প্রতিষ্ঠানটা কতটুকু দাঁড়াতে পারবে, তোমার প্রতিষ্ঠানটা নিয়ে তুমি কতটুকু প্রফিট করতে পারবা বা বেনিফিট তুমি দিতে পারবা আরেকজনকে, তোমার যে ক্রেতা ভোক্তা থাকবে তাদেরকে তুমি কতটুকু সন্তুষ্টি করতে পারবা। তো এই জিনিসগুলোকে চিন্তা করা, এই জিনিসগুলোকে চিন্তা করে সেইটার অনুযায়ী যখন আমরা প্ল্যানিং করব সেটাকে বলা হচ্ছে বর্তমান বাজারজাতকরণ পরিস্থিতিটাকে বিবেচনা করে আমাদেরকে প্ল্যানিংটা করতে হবে, যাতে করে আমার যে টার্গেট মার্কেট থাকবে এবং সেই টার্গেট মার্কেটে আমার যে ক্রেতা ভোক্তা থাকবে তাদেরকে আমি একদম সর্বোত্তম উপায়ে তাদেরকে আমি সন্তুষ্ট করতে পারি এবং আমার প্রতিষ্ঠান নিয়ে আমি খুব ভালোভাবে বেনিফিটেড হতে পারি। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে সুযোগ ও হুমকি সমূহ। আমরা একটু আগে পড়ে আসছি না যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ থাকবে, কিছু হুমকি থাকবে। আমরা কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের বাধা আসবে, সো এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু অনেক সুযোগও আসবে, অনেক অপরচুনিটিও আসবে। তো দেখা যাবে কি একটা কাজের ক্ষেত্রে আমাদের অনেক অনেক সুযোগ আসছে, কিন্তু সবগুলো সুযোগ কিন্তু তুমি একসাথে গ্রহণ করতে পারবে না, কারণ ওটা করতে গেলেও একটা রিস্ক পজিশনে চলে যেতে পারে। তার জন্য তোমাকে অবশ্যই এই ক্ষেত্রে একটু ট্যাক্টফুল হতে হবে, একটু চিন্তা ভাবনা করে তোমার অনেকগুলো সুযোগের মধ্য থেকে কিছু সুযোগ বাছাই করতে হবে যেই সুযোগগুলো আসলে তোমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। এবং অ্যাট দ্য সেম টাইম যে হুমকিগুলো থাকবে সেই হুমকিগুলো নিয়েও তোমাকে কাজ করতে হবে। সো কাজ কিভাবে করবা, প্রথমে চিন্তা করতে হবে যে হুমকিগুলোকে কোনোভাবে সুযোগে কনভার্ট করা যায় কিনা, থ্রেটস গুলোকে অপরচুনিটিতে কনভার্ট করা যায় কিনা। যদি যায় তো অবশ্যই তোমাকে সেটা করতে হবে, আর যদি না যায় তো সেক্ষেত্রে হুমকিগুলোকে কিভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া যায় সেই জিনিসটা সম্পর্কে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। সো এটাও হচ্ছে মার্কেটিং প্ল্যানিং এর একটা বড় অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড় একটা এলিমেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে উদ্দেশ্য সমূহ। উদ্দেশ্য সমূহ কি কি, একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের উদ্দেশ্য থাকে এবং প্রত্যেকটা উদ্দেশ্য কিন্তু একটা আরেকটা থেকে একটু ভিন্নতর থাকে। দ্যাট মিনস হচ্ছে তোমার প্রতিষ্ঠানটা কি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছো এটা হচ্ছে একটা কোর উদ্দেশ্য থাকে। তারপরে হচ্ছে তোমার প্রতিষ্ঠানটা কি পণ্য নিয়ে কাজ করছে, সেই পণ্যটা বাজারে আনার কি উদ্দেশ্য, সেই ধরনের উদ্দেশ্য থাকে। তারপর হচ্ছে হুমকি এবং সুযোগগুলোকে আমি কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো, কি কি বিষয় আমি এখান থেকে বাদ দিব বা বাদ দেওয়ার পিছনে আমার উদ্দেশ্যগুলো কি, সেই জিনিসগুলো নিয়েও তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। তো এই যে এক একটা উদ্দেশ্য একটা আরেকটা থেকে আলাদা আলাদা হওয়ার পরেও তোমাকে আসলে প্রত্যেকটা উদ্দেশ্যের মধ্য থেকে হচ্ছে যে প্রত্যেকটা উদ্দেশ্যগুলোর হচ্ছে তোমাকে একটা মার্চ আপ একটা সিচুয়েশন আনতে হবে। দ্যাট মিনস হচ্ছে সবগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে, যাতে করে একটা উদ্দেশ্যের কথা চিন্তা করতে গিয়ে তোমার অন্যটা যাতে কোনোভাবে মিস আউট না হয়ে যায়। সো এই জিনিসগুলোকে তুমি যখন চিন্তা ভাবনা করবা তারপরে তোমার হচ্ছে বাজারজাতকরণ পরিকল্পনাটা খুব সুন্দরভাবে করা পসিবল হবে। সো অবশ্যই আমাদেরকে উদ্দেশ্যগুলোর কথাও মাথায় রাখতে হবে। প্রত্যেকটা উদ্দেশ্য একটা আরেকটা থেকে আলাদা থাকবে, কিন্তু সেগুলোকে আলাদা করে দেওয়া যাবে না, তোমাকে অবশ্যই একটা সমন্বয় সাধন করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বাজারজাতকরণ কৌশল। বাজারজাতকরণ কৌশলটা কি, আমাদের প্রত্যেকটা বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কৌশল অ্যাপ্লাই করতে হবে। তুমি প্রমোশনে কাজ করছো, তোমাকে কিছু কৌশল অ্যাপ্লাই করে করতে হবে। তুমি হচ্ছে বিলবোর্ড তৈরি করতেছো কিংবা বিজ্ঞাপন করতেছো, সেখানেও তোমাকে কৌশল অ্যাপ্লাই করতে হবে যে অ্যাকচুয়ালি বর্তমানে ট্রেন্ডটা কি, ট্রেন্ডটাকে ফলো করেই কিন্তু তোমাকে অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে। সো অবশ্যই বাজারজাতকরণের কৌশলগুলো আমাকে এখানে বিবেচনা করতে হবে, আসলে কোন ধরনের কৌশলগুলো বর্তমান সময়ের সাথে উপযোগী বা আমার প্রতিষ্ঠানের সাথে উপযোগী, বা আমার প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি এই কৌশলগুলো যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার প্রতিষ্ঠান আশানুরূপ ফলটা পাবে কিনা বা প্রতিষ্ঠানে বিট করতে পারবে কিনা কম্পিটিটরদের সাথে। সো এই জিনিসগুলো আমাকে অবশ্যই
অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে এবং এই কৌশলগুলোকে তোমাকে অবশ্যই হচ্ছে একটু কনফিডেন্সিয়াল ওয়েতে মেনটেন করতে হবে। মানে এই কৌশলগুলো কখনো কারোর সাথে শেয়ার করা যায় না, কারণ এই কৌশলগুলো প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা হয়ে থাকে এবং যার কারণে এগুলো একটু কনফিডেন্সিয়াল হয়। এই কৌশলগুলোর উপর ডিপেন্ড করে তোমার প্রতিষ্ঠানে পরবর্তী কার্যক্রমগুলো নির্দিষ্ট করা হয়। আচ্ছা, সো এরপরে পয়েন্টটা হচ্ছে কর্মপরিকল্পনা। কর্মপরিকল্পনা কিংবা অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান বলতে আমরা যেটা বুঝি যে আমরা এতক্ষণ যে পরিকল্পনা নিয়ে কথা বলছিলাম, এটা কিন্তু আমরা অ্যাজ এ হোল, মানে পুরো প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রম, তো অ্যাজ এ হোল একটা পরিকল্পনার কথা আমরা বলছিলাম। কিন্তু কর্মপরিকল্পনাকে আমার হচ্ছে একটা সার্টেন কাজের ক্ষেত্রে আমাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা চিন্তা করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমি বর্তমানে একটা পণ্য নিয়ে কাজ করব, তো সেই পণ্যটা আমাকে উৎপাদন করতে হবে। তো উৎপাদন যে করব, সো উৎপাদন করার জন্য আমার কাছে কতটুকু কাঁচামাল আছে, কাঁচামাল যদি না থাকে সেটা কোথা থেকে আনতে হবে, তারপর সেটা উৎপাদনের কাজে আমি কাকে নিয়োজিত করব, সেটা উৎপাদন করা শেষ হয়ে গেলে সেটা প্যাকেজিং কে করবে। সো এই যে এতগুলো কাজ তোমাকে করতে হবে, কে করবে, কখন করবে, কিভাবে করবে, এই ধরনের প্রশ্নগুলো তোমার তৈরি করতে হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্ন থাকবে এবং এই প্রশ্ন অনুযায়ী তোমাকে উত্তর খুঁজে বের করতে হবে এবং এই উত্তর অনুযায়ী তোমাকে হচ্ছে মানুষ নিয়োজিত করতে হবে। এক একটা কাজের জন্য এক একজন মানুষকে বা এক একজন কর্মীকে, যারা তোমার প্রতিষ্ঠানে কাজ করে, তাদেরকে অ্যাসাইন করতে হবে। সো এটাকেই বলা হয় হচ্ছে কর্ম পরিকল্পনা। দ্যাট মিনস এক একটা আলাদা সেপারেট কাজের জন্য তুমি হচ্ছে আলাদা আলাদা প্ল্যানিং করছো। সো এটাকে বলা হয়ে থাকে কর্ম পরিকল্পনা। ওকে, সো এরপরে হচ্ছে বাজেট। বাজেটটা কি, একটু আগে দেখো আমরা কর্ম পরিকল্পনা করলাম, কর্ম পরিকল্পনার মধ্যে আমরা প্রোডাকশনের কথাটা বললাম অ্যাজ অ্যান এক্সাম্পল। সো সেখানে হচ্ছে আমি যখন প্রোডাকশন করব, আমার অবশ্যই হচ্ছে কিছু খরচ আছে, যে খরচটা আমাকে বহন করতে হবে। যে আমি যখন প্রোডাকশন করব তখন কাঁচামাল কিনে নিয়ে আসতে হবে, সেটা প্রোডাকশনের জন্য আমি যে কর্মীগুলোকে নিয়োজিত করছি তাদেরকে আমার একটা বেতন দিতে হবে। তো অবশ্যই এখানে কিছু খরচের বিষয় চলে আসে। সো অ্যাকচুয়ালি কোন সেক্টরে কতটুকু খরচ হবে সেটা কিন্তু আমাকে আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে হবে। দ্যাট মিনস একটা বাজেট প্ল্যান করতে হবে, যাতে করে আমার সময় অনুযায়ী আমি আমার বাজেট দেখে দেখে আমার এই কাজের ক্ষেত্রে কতটুকু আমি ইনভেস্ট করব সেটা আমার পক্ষে বোঝাটা ইজিয়ার হয় এবং আমি সেই অনুযায়ী অর্থ সেখানে ইনভেস্ট করতে পারি। সো অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা বাজেট প্ল্যান করে রাখতে হবে। আচ্ছা, লাস্ট পয়েন্ট, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ। আমাদের মোটামুটি এর আগে 7টা পয়েন্টে আমরা মোটামুটি অনেকগুলো প্ল্যানিং করেছি, অনেকগুলো বিষয়কে চিন্তা ভাবনা করেছি। এখন আমাকে করতে হবে এক্সিকিউশনের কাজ কিংবা বাস্তবায়নের কাজ করতে হবে। এখন আমি যে আলটিমেটলি আমার প্রোডাকশনের কাজটা শুরু করব কিংবা আমি হচ্ছে প্রমোশনের কাজটা শুরু করব, সো আমাকে বাস্তবায়ন করতে হবে। এতক্ষণ আমি যা যা প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী আমাকে বাস্তবায়ন করতে হবে। এবং নিয়ন্ত্রণ, যদি দেখি যে কোনো কাজ আমার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না, আমি যা প্ল্যান করেছি সে অনুযায়ী হচ্ছে না, তো সেই ক্ষেত্রে সেটাকে কিভাবে আমি নিয়ন্ত্রণে নিয়ে আসবো, সেটাকে কিভাবে আমার প্ল্যান অনুযায়ী নিয়ে আসবো, সেই জিনিসটা চিন্তা ভাবনা করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। সো এই হচ্ছে আমাদের কিছু উপকরণ বা এলিমেন্ট যেটা বাজারজাতকরণ পরিকল্পনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, সো এখন বলো যে আজকের এই পুরো ক্লাসটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। আপু এসএস গুলো কি আজকে দিয়ে দিবেন? 4 নাম্বার কোশ্চেনটা একবার দেখান, এটার নামটা। হ্যাঁ আপু, আপু এসএস গুলো দিয়ে দিলে ভালো দিয়ে হতো। দিব আপু।